দেখুন পদত্যাগ করতে ওনার কে বাধা দিচ্ছে, কে পাটা জড়িয়ে ধরে বসে আছে? ওনার ভাইপোও তো চাইছেন যে এখনই পদত্যাগ করুন, তাহলে আটকাচ্ছে কে ওনাকে? ওনার সামনে দু হাত তুলে এবে কে আটকে দিচ্ছেন মাননীয় মুখ্যমন্ত্রীকে যে পদত্যাগ করতে পারছেন না উনি? কিন্তু আমি যতদূর ওনাকে চিনেছি উনি দেহত্যাগ না করলে পদত্যাগ করবেন না। মুখ্যমন্ত্রী ঠিক করে দেবেন নাকি কে বসবে না বসবে? তিনি মালিক নাকি এই রাজ্যে? তাকে তো জনগণ অলরেডি প্রাক্তন মুখ্যমন্ত্রী করে দিয়েছে, শুধু চেয়ারটা ধরে আঁকড়ে বসে আছেন। উনি যে বলেছিলেন না আমি কি জিনিস, আপনি কি জিনিস পশ্চিমবঙ্গের প্রত্যেকটি মানুষ হারে হারে চেনে। কোন কিছু প্রশ্ন যাবে মুখ্যমন্ত্রীর দিকে ধেয়ে, যে প্রশ্নের উত্তর দিতে পারবেন না ওনাকে চুপ করে থাকতে হবে, তার ভয়ে মাননীয় মুখ্যমন্ত্রী এই ঘটনার লাইভ স্ট্রিমিং করতে দিতে রাজি হননি। বারবার মিথ্যে কথা বলছেন, আমাদের বলতে খারাপ লাগে কিন্তু আমাদের মুখ্যমন্ত্রী মিথ্যেবাদী। যে বায়োলজিক্যাল স্যাম্পল, সিমেন্ট স্যাম্পল, তাকে 4 ডিগ্রি সেন্টিগ্রেডে রক্ষণাবেক্ষণ করা হয়নি, এই উত্তর মাননীয় মুখ্যমন্ত্রী দিতে পারতেন না। ডাক্তারবাবুরা অর্থাৎ জুনিয়র ডাক্তাররা যারা আন্দোলন করছেন তারা প্রথম থেকেই তাদের এই মিটিংয়ের জন্য লিখিতভাবে মানে মেলের মাধ্যমে তারা তাদের কন্ডিশন দিয়েছিলেন। সেই কন্ডিশনের মধ্যে অন্যতম কন্ডিশন ছিল হচ্ছে যে এই বৈঠককে লাইভ স্ট্রিমিং করতে হবে, এবং এই দাবি অস্বাভাবিক কিছু নয়, কারণ মাননীয় মুখ্যমন্ত্রী কখন কি বলেন কোনো গ্যারান্টি নেই। উনি হয়তো মঞ্চে ঘরের ভেতরে এক কথা বলে মঞ্চে এসে অন্য কথা বলতে পারেন। সেই ভয়টা যেহেতু ওনাকে পশ্চিমবঙ্গের প্রত্যেকটি মানুষ হারে হারে চেনে, উনি যে বলেছিলেন না আমি কি জিনিস, আপনি কি জিনিস পশ্চিমবঙ্গের প্রত্যেকটি মানুষ হারে হারে চেনে। অতএব সেই জন্য ডাক্তারবাবুরা জুনিয়র ডাক্তাররা এই দাবি জানিয়েছিলেন যে আপনার সাথে কি মিটিং হবে, সেই মিটিংয়ের সমস্ত কিছু জনগণের সামনে ট্রান্সপারেন্সির সাথে আসা দরকার। এবার উনি যদি রাজি না থাকেন তাহলে আগেই এই নাটক করার কোনো দরকার ছিল না। কোর্টের বিচারাধীন বিষয় নিয়ে আপনি কিছু বলতে পারেন না, এটা আইনগত ঠিক, কিন্তু সুপ্রিম কোর্ট কোনটাকে বিচার করছে? সুপ্রিম কোর্ট বিচার করছে যে তিলোত্তমার হত্যা হয়েছে কিনা, হত্যাতে কারা জড়িত ছিল সেই বিষয় হয়েছে। ডাক্তারবাবু তো সেটা আলোচনা করতে যাচ্ছেন না। মাননীয় মুখ্যমন্ত্রী ভয় পাচ্ছেন, কারণ মাননীয় মুখ্যমন্ত্রীর ভয় হচ্ছে এই আলোচনার মাধ্যমে হয়তো ডাক্তারবাবুদের প্রশ্নের সামনে সিকোয়েন্স অফ ইভেন্টস সেগুলো উঠে আসবে, এমন কিছু প্রশ্ন যাবে মুখ্যমন্ত্রীর দিকে ধেয়ে, যে প্রশ্নের উত্তর দিতে পারবেন না ওনাকে চুপ করে থাকতে হবে, তার ভয়ে মাননীয় মুখ্যমন্ত্রী এই ঘটনার লাইভ স্ট্রিমিং করতে দিতে রাজি হননি। মুখ্যমন্ত্রীর যে সদিচ্ছার কথা তিনি বারবার করে বলছেন, প্রথমে ইমেল করেছিলেন, 3 দিন ধরে অপেক্ষা করেছেন, হাত জোর করে আবেদন করছেন রাজ্যের মুখ্যমন্ত্রী কাজে ফেরানোর জন্য, বারবার করে তিনি সদিচ্ছা দেখিয়েছেন, কিন্তু তা সত্ত্বেও জুনিয়র ডাক্তাররা তার এই আবেদনে সাড়া দিলেন। দেখুন, এটা সন্দেহজনক সদিচ্ছা। প্রথম দিন যখন মেল করা হয়েছে উনি পরে বলছেন যে আমি অপেক্ষা করছিলাম, উনি নাকি অপেক্ষা করছিলেন জুনিয়র ডাক্তারদের জন্য, অথচ মেলে বা চিঠিতে কোথাও উল্লেখ নেই যে মুখ্যমন্ত্রী সেই বৈঠকে থাকবেন। সেখানে পরিষ্কার করে বলাই হয়নি সিএস থাকবে, অন্যরা থাকবে সেটা জানা গেছে, কিন্তু মুখ্যমন্ত্রী স্বয়ং সেখানে উপস্থিত থাকবেন সেটা মুখ্যমন্ত্রীর চিঠিতে কিন্তু পরিষ্কার করে বলা ছিল না। কেন রাজ্যের চিফ সেক্রেটারি যদি আলোচনা করতে চান তাহলে ডাক্তারবাবুদের প্রতিনিধিকে কেন ফোন করে জানাননি যে মাননীয় মুখ্যমন্ত্রী উপস্থিত থাকবেন? অতএব এই সদিচ্ছা মোটেও সদিচ্ছা নয়, সন্দেহজনক সদিচ্ছা। মুখ্যমন্ত্রী বলছেন এরপর যদি বসতে চান তাহলে মুখ্য সচিব, স্বরাষ্ট্র সচিব এবং ডিজিকে বলবো আপনারা বসুন, আমি আজকেও 2 ঘন্টার বেশি অপেক্ষা করেছি। ডাক্তারবাবুরা ঠিক করবেন তারা বসবেন কিনা, এখানে আমাদের কিছু বলার নেই, কিন্তু তারা তো সরাসরি মাননীয় মুখ্যমন্ত্রীর সাথে বসতে চাইছিলেন, ট্রান্সপারেন্সির সাথে লাইভ টেলিকাস্টের কথা বলেছিলেন যাতে ট্রান্সপারেন্সি থাকে, এবং যেটা মাননীয় মুখ্যমন্ত্রী বলছেন উনি মিথ্যে কথা বলছেন বা বলা ভালো অর্ধসত্য বলছেন। সুপ্রিম কোর্টে যে বিষয়ে বিচার চলছে সেই বিষয়ে আপনি কিছু বলতে পারেন না, কিন্তু শুধু বিচার তো শুধু একটা বিষয় নিয়ে হচ্ছে, দুর্নীতি আছে, আরো অনেক কিছু আছে, সেগুলো নিয়ে তো বিচার এই মুহূর্তে সুপ্রিম কোর্টে হচ্ছে না। উনি বলছেন এক সেকেন্ড জানিয়ে দিলেন যে সিনিয়র ডাক্তাররা এবারে যদি জুনিয়রদের সঙ্গে বসতে চায় আন্দোলনে তারা বসতে পারে, কারণ কি আমি আমার তো মুখ্যমন্ত্রী ঠিক করে দেবেন নাকি কে বসবে না বসবে? তিনি মালিক নাকি এই রাজ্যে? তাকে তো জনগণ অলরেডি প্রাক্তন মুখ্যমন্ত্রী করে দিয়েছে, শুধু চেয়ারটা ধরে আঁকড়ে বসে আছেন। জনগণ প্রাক্তন মুখ্যমন্ত্রী করে দিয়েছে, কোনো জনগণের আস্থা নেই, ওনার উপরে ভরসা নেই, উনি শুধুমাত্র একটা সব মুখ্যমন্ত্রী হয়ে রয়েছে। বাইরে থেকে ইনস্ট্রাকশন আসছিল মিটিংয়ে না বসার জন্য, ওরা পেছন থেকে ওরা চায় না বিচার, চায় না, ওরা চায় চেয়ার, তাদেরকে ইঙ্গিত করতে। দেখুন, মাননীয় মুখ্যমন্ত্রী নিজে বলবেন কি
যে এই কয়েকদিন আগে উনি বলেছিলেন উনি উত্তর পূর্বকে অশান্ত করবেন, উড়িষ্যাকে অশান্ত করবেন। আমাকে উড়িষ্যার মুখ্যমন্ত্রীর সাথে কথা বলে আসতে হলো, বলতে হলো যে এইসব বিষয়ে কান দেবেন না, বাংলা উড়িষ্যা বোনের মতো দুটো রাজ্য। তা তখন তার পেছনে কার উস্কানি ছিল? চীনের না পাকিস্তানের, না আইএসআইয়ের, না অন্য কারো? সেটা মাননীয় মুখ্যমন্ত্রী বলবেন কি? ডাক্তারবাবুরা আন্দোলন করছেন, তাদের নিজের দাবি নিয়ে আন্দোলন করছেন, সেখানে পেছন থেকে কার কি থাকবে? উনি বলছেন আমি পদত্যাগ করতে রাজি আছি, আমার যে আর কোনো প্রয়োজন নেই, আমি পদত্যাগ করতে রাজি আছি, তিলোত্তমা বিচার পাক, মানুষ বিচার পাক। সাধারণ মানুষ যেন রাজি যখন আছেন তাহলে আটকাচ্ছে কে ওনাকে? ওনার সামনে দু হাত তুলে এবে কে আটকে দিচ্ছেন মাননীয় মুখ্যমন্ত্রীকে যে পদত্যাগ করতে পারছেন না উনি? কিন্তু আমি যতদূর ওনাকে চিনেছি উনি দেহত্যাগ না করলে পদত্যাগ করবেন না। মুখ্যমন্ত্রী বলছেন যে মিডিয়া ট্রায়াল আমি হতে দিতে পারি না। দেখুন, এটাকে মিডিয়া ট্রায়াল বলে না। মিডিয়াতে তো আলোচনা হচ্ছেই, নতুন কি আছে এতে? সেখানে বিভিন্ন মত দিচ্ছে, তাদের বক্তব্য বলছে, ভিউ পয়েন্ট বলছে। গণতান্ত্রিক দেশে এটা স্বাভাবিক, গণতান্ত্রিক দেশে এটা কেউ আটকাতে পারে না। মাননীয় মুখ্যমন্ত্রী অজুহাত দিচ্ছেন, সেই অজুহাত দিয়ে আলোচনা যেন তেন প্রকারেন আলোচনা যেন না হয়। ডাক্তারদের দাবির কাছে কোনোভাবেই তিনি মাথা নোয়াবেন না, তার সিপিকে, আদরের সিপিকে তিনি সরাবেন না। আর তিনি বলছেন মানুষ সব মেনে নেবে, মানুষ মানবে না। মুখ্যমন্ত্রী এক্ষেত্রে বলছেন যে আলোচনার প্রস্তাব তারাই দিয়েছিলেন, এর আগে বাম আমলেও কোনোদিন তাকেও আলোচনার প্রস্তাব দেওয়া হয়নি সিঙ্গুরে। কিন্তু বুদ্ধদেব ভট্টাচার্য নিজে সেই সময় চিঠি লিখেছিলেন 2008 সালের 25শে আগস্ট। না না, সে তো আমরা জানি তো, সিঙ্গুর কেসে, সিঙ্গুর আন্দোলনের ক্ষেত্রে বুদ্ধদেব ভট্টাচার্য চিঠি লিখেছিলেন। মাননীয় মুখ্যমন্ত্রী মিথ্যে কথা বলেন, বারবার মিথ্যে কথা বলছেন। আমাদের বলতে খারাপ লাগে, কিন্তু আমাদের মুখ্যমন্ত্রী মিথ্যেবাদী। আগের দিন আমরা দেখলাম সুপ্রিম কোর্টে 23 জনের মৃত্যুর কথা, আজকে মুখ্যমন্ত্রী বলেন 27 জনের মৃত্যু হয়েছে। এবার আরে ওই মৃত্যুর লিস্টে 1 নম্বরে আমার জেলার নাম দেয়া আছে, সম্ভবত শিবম মিশ্রা। সে কিভাবে মারা গেছে? অ্যাক্সিডেন্ট হয়েছে। কার আন্ডারে ট্রিটমেন্টে ছিল? সেখানে জুনিয়র ডাক্তার তো নেই, ধর্মঘট করছে জুনিয়র ডাক্তাররা। বালুরঘাট কলেজ, বালুরঘাট যে হসপিটাল, সেটা তো সুপার স্পেশালিটি হসপিটাল। সেখানে সুবিদ হাসান, ডক্টর সুবিদ হাসানের তত্ত্বাবধানে ছিল, তিনি একজন সিনিয়র ডাক্তার, যিনি ডিউটিতে আছেন। এই লিস্টের কোনো মাথাও নেই, মুন্ডু নেই, মিথ্যের লিস্ট। এই যে লাইভ স্ট্রিমিংটা যে হলো না, শুধুমাত্র লাইভ স্ট্রিমিং এর জন্যই ভেস্তে গেল ব্যাপারটা। মাননীয় মুখ্যমন্ত্রী প্রশ্নের উত্তর দিতে পারবেন না, কারণ ডাক্তারবাবুরা ক্রাইমের ক্রোনোলজি জিজ্ঞেস করতেন, ক্রাইম সিনের ক্রোনোলজি জিজ্ঞেস করতেন, তার কোনো উত্তর মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে ছিল না। মাননীয় ডাক্তারবাবুরা জিজ্ঞেস করতেন যে মাননীয় মুখ্যমন্ত্রীকে আপনার সিপি কেন বলেছিলেন দেয়ার ইজ নো এক্সটার্নাল ইনজুরি, যেখানে 15টি দগদগে ভিজিবল এক্সটার্নাল ইনজুরি থাকা সত্ত্বেও তার প্রশ্নের উত্তর দিতে পারতেন না। কেন 1000 জন লোক সেখানে ঘুরে বেড়াচ্ছিলেন, যাদের ফুটপ্রিন্ট পাওয়া গেছে সেখানে? কেন যে বায়োলজিক্যাল স্যাম্পল, সিমেন্ট স্যাম্পল, তাকে 4 ডিগ্রি সেন্টিগ্রেডে রক্ষণাবেক্ষণ করা হয়নি? এই উত্তর মাননীয় মুখ্যমন্ত্রী দিতে পারতেন না। কিন্তু মুখ্যমন্ত্রী বলছেন যে মিটিং সফল হলে তো আমরা জয়েন্ট প্রেস কনফারেন্স করতেই পারতাম। না, মিটিং সফল হওয়া না হওয়া নির্ভর করতে আলোচনার উপরে। আলোচনা জনগণের সামনে প্রকাশ্যে হতো, এখানে মুখ্যমন্ত্রীর ভয় কোথায়? উনি কি লুকোতে চাইছেন সেটার উত্তর আগে মুখ্যমন্ত্রীকে দিতে হবে। মুখ্যমন্ত্রী বলছেন আমি অ্যাকশন নেব না, ধৈর্য ধরারও একটা লিমিট আছে, রাগারাগি না করে আলোচনায় আসে। দেখুন, অ্যাকশন নেওয়ার ক্ষমতা ওনার নেই, উনি অ্যাকশন নিতে পারবেন না, ওনার সেই ক্ষমতা নেই। বাংলার জনগণ ওনার উপর থেকে বিশ্বাস, আস্থা সমস্ত কিছু হারিয়ে তো প্রথম থেকে ধামাচাপা দেওয়ার জন্য সমস্ত কিছু করা হয়েছিল। ওনাকে সিম্পলি একটা প্রশ্নের উত্তর দিন না। উনি যদি সত্যিই সত্যকে আনতে চান, সত্যিই যদি মহিলাদের সুরক্ষা আনতে চান, তাহলে প্রশ্ন করুন ওনাকে যে সন্দীপ ঘোষকে উনি আরজিকর মেডিকেল কলেজের প্রিন্সিপালের পদ থেকে সরানোর পর কোর্টের নির্দেশে সঙ্গে সঙ্গে কেন ন্যাশনাল মেডিকেল কলেজে পাঠিয়েছিলেন প্রিন্সিপাল করে? কেন সেখান থেকে সরানোর পর সঙ্গে সঙ্গে তাকে ওএসডি টু হেলথ মিনিস্ট্রি করে পাঠিয়েছিলেন? কি প্রেম, কেন এত মায়া সন্দীপ ঘোষের প্রতি, যার কোটি কোটি টাকার অবৈধ সম্পত্তি পাওয়া যাচ্ছে এখন, যার ল্যাপটপে নানা রকম অশ্লীল জিনিসপত্র পাওয়া যাচ্ছে? মাননীয় মুখ্যমন্ত্রী কাকে বোকা বানানোর চেষ্টা করছে? মানুষ বারবার বোকা হয় না মাননীয়